দায়িত্ব নেওয়ার আগেই বোমা হামলার হুমকি পেলেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রী ও কর্তারা। অভিযোগের তীর ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে। এবার জার্মান ভিত্তিক গণমাধ্যমের 2 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল রাশিয়া। বার্লিনে মস্কোর অফিস বন্ধের পাল্টা পদক্ষেপ বলছে ক্রেমলিন। এবং 117 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তুষারপাত দক্ষিণ কোরিয়ায়। বন্ধ ফেরি, বাতিল বহু ফ্লাইট। শৈত্যপ্রবাহে কাঁপছে চীনের মধ্য ও পূর্বাঞ্চল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। তবে যে কোনো মুহূর্তে ইসরায়েলের আক্রমণের জন্য সেনারা প্রস্তুত বলে জানিয়েছে তারা। হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি সেনাদের পুরো দমে প্রত্যাহার চান দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর বাড়ি ফিরছেন বাস্তুচ্যুতরা। একটা সময় যে 4 দেয়ালে শিশুদের কলরব আর আনন্দের জোয়ার ছিল, সেখানে আজ শুধুই ধ্বংসস্তূপ। কোথাও কোথাও ঘরের কাঠামো মিললেও বেশিরভাগ অঞ্চলেই নেই তার অস্তিত্ব। লেবানন ইসরায়েলের মধ্যবর্তী যুদ্ধবিরতি কার্যকরের পর আশায় বুক বেঁধে ঘর বাড়ি ফিরতে শুরু করেছেন লোকজন। তবে দেশের মাটিতে পা রেখে স্তম্ভিত যুদ্ধবিধ্বস্ত লেবাননের বাসিন্দারা। একই দশা বাস্তুচ্যুত ইসরায়েলিদেরও। বাড়ি ফিরেছেন বটে, তবে সেখানে নেই ঘরের কোনো অস্তিত্ব। এদিকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর হিজবুল্লাহর দেয়া প্রথম বিবৃতিতে নিজেদের জয়ী বলে আখ্যা দিয়েছে তারা। তবে ইসরায়েল ফের হামলা চালালে নিজেরা সবসময় প্রস্তুত আছেন বলেও দাবি করে এই সশস্ত্র গোষ্ঠী। যদিও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হয়নি। আকাশপথে চলছে নিয়মিত টহল। এই অবস্থায় যুদ্ধবিরতি চুক্তিতে দেয়া প্রতিশ্রুতির কথা মাথায় রেখে অন্যান্য এলাকা থেকেও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে লেবানন সরকার। দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে আরও অন্তত 2 মাস সময় লাগবে বলে জানায় ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তার দাবি, লেবাননের দক্ষিণাঞ্চলকে এখনও পর্যবেক্ষণে রাখছেন তারা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হলে কড়া জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন হাগারি। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অন্ধকারের মধ্যে এই চুক্তি আশার আলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভার একাধিক সদস্যের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ পাঠিয়ে হেনস্থা করার ভয়ও দেখানো হয় বলে জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। ফিলিস্তিনপন্থীরাই হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন রিপাবলিকান নেতারা। এদিকে ট্রাম্পের ঘোষিত শুল্ক আরোপ করা হলে মার্কিন প্রতিষ্ঠানের প্রায় 4 লাখ কর্মী চাকরি হারাবে বলে জানিয়েছেন মেক্সিকোর অর্থমন্ত্রী। নির্বাচনে জয়ের পর থেকেই নিজের মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান প্রক্রিয়ার মধ্যে নতুন মন্ত্রিসভার বাছাইকৃত একাধিক সদস্যের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ভুয়া অভিযোগ এনে বাড়িতে পুলিশ পাঠিয়ে হেনস্থা করারও ভয় দেখানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এ ধরনের হুমকি দেওয়া হয় বলে জানায় মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রতিরক্ষা, গৃহায়ন, কৃষি ও শ্রমসহ প্রায় 9টি দফতরের দায়িত্ব পাওয়া মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া পিট হেগসেথ জানান, বুধবার সকালে তার বাড়িতে পাইপ বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফিলিস্তিনপন্থীরা এই হামলার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান পদে বাছাইকৃত লি জেলডিন। হামলা হুমকি পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উদ্বেগের কথা জানান তারা। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনার পর যুক্তরাষ্ট্রের প্রায় 4 লাখ মার্কিন কর্মী চাকরি হারাবে বলে সতর্ক করেছে মেক্সিকোর অর্থমন্ত্রী। এতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানের কাঁচামাল মেক্সিকো থেকে আসে। শুল্ক আরোপের পর সেই সব প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি। 2 দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান মার্সেলো। অন্যদিকে ট্রাম্পের শুল্কের প্রভাব যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের ওপর পড়বে বলে মনে করছেন দেশটিতে অবস্থিত স্প্যানিশ ব্যবসায়ীরা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।
যুক্তরাজ্যের কূটনীতিক বহিষ্কারের পর এবার রাশিয়া থেকে জার্মান ভিত্তিক গণমাধ্যমের 2 সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল করল মস্কো। বুধবার ঘোষণা দেয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেন, জার্মানি থেকে রাশিয়ার চ্যানেলের অফিস বন্ধ করায় এমন পদক্ষেপ ক্রেমলিনের। তবে জার্মান মুখপাত্রের দাবি, চ্যানেল বন্ধ নয়, বরং ভিসা সংক্রান্ত জটিলতায় 2 সাংবাদিককে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে বার্লিন। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি জার্মানিতে রাশিয়ার টেলিভিশন চ্যানেল 1-এর অফিস বন্ধ করে দেয় দেশটির সরকার, এমন অভিযোগ রুশ প্রশাসনের। তবে মস্কোর এই অভিযোগ অস্বীকার করে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাশিয়ার আনা এই অভিযোগ মিথ্যা। জার্মান সরকার টিভি চ্যানেলের অফিস বন্ধ করেনি। রুশ সাংবাদিকরা জার্মানিতে স্বাধীনভাবে কাজ করতে পারেন। তবে বসবাস সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় চ্যানেল 1-এর 2 সাংবাদিককে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মস্কোতে আমাদের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করছি, কারণ বিষয়টি নিয়ে আমরা অবশ্যই খুবই উদ্বিগ্ন। রুশ গণমাধ্যমের বিরুদ্ধেই কেন বারবার এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে 2022 সালে অপপ্রচারের দায়ে রাশিয়ার এই টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বার্লিনের এমন কর্মকাণ্ডে চটেছে রুশ প্রশাসন। তাদের এই পদক্ষেপের জেরে স্থানীয় সময় বুধবার রাশিয়ায় অবস্থিত জার্মানির এআরডি টিভি চ্যানেলের এক চিত্র সাংবাদিক সহ 2 জনের অ্যাক্রিডিটেশন বা অনুমতিপত্র বাতিল করে মস্কো। এ বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওই 2 সাংবাদিকের অনুমতি সংক্রান্ত যাবতীয় কাগজপত্র হস্তান্তরের পরই 16 ডিসেম্বরের মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যম ও বাক স্বাধীনতার বিষয়টি মাথায় রেখে দেশে নতুন জার্মান সাংবাদিকদের কাজের সুযোগের বিষয় তখনই বিবেচনা করা হবে যখন জার্মানি রুশ সাংবাদিকদের জন্য কাজের সুষ্ঠু পরিবেশ তৈরির পাশাপাশি বার্লিনে বহিষ্কৃত সাংবাদিকদের পুনরায় কাজে নিয়োগ দিতে রাজি হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, জার্মানি যদি রুশ সাংবাদিকদের তাদের দেশে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়, তবে বার্লিনের বিষয়ে নেওয়া পদক্ষেপ পুনরায় বিবেচিত হতে পারে। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন, অন্যদিকে মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে ফোনালাপের পরপরই ইউক্রেনে সামরিক হামলা জোরদার করেছে রাশিয়া। একই সাথে পশ্চিমা কূটনীতিক সহ সাংবাদিকদের মস্কো থেকে বের করে দেওয়ার ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া মনোভাবকেই দায়ী করছেন রাজনীতি বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। 117 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। বুধবার সকাল 7টা পর্যন্ত রাজধানী সিউলে 20 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। অচল হয়ে পড়েছে জনজীবন। প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করা হয় 40টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। বছরের প্রথম তুষারপাতে ঢেকে গেছে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন, ব্যাহত হচ্ছে ট্রেন সহ অন্যান্য যান চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। এমন অবস্থায়ও দেশটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 150 শতাধিক মানুষ। বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে 40টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য, এবারে তুষারপাত রেকর্ড ভেঙেছে 117 বছরের। বুধবার সকাল 7টা পর্যন্ত সিউলে 20 সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়। 1907 সালের অক্টোবরে সর্বোচ্চ তুষারপাত ছিল 18 সেন্টিমিটার। আমার জানা মতে 117 বছরের মধ্যে এবারই সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এত বেশি তুষার পড়েছে যে রাস্তায় যানজট লেগে আছে। বাসায় কিভাবে যাব বুঝতে পারছি না। তুষারপাতে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সিউল ও গাংওন-দো প্রদেশ। বছরের প্রথম তুষারপাত এত ভয়াবহ হবে কল্পনাও করতে পারেননি অনেকেই। আমরা ধারণা করতে পারিনি যে প্রথম তুষারপাত আমাদের এত বেশি তুষারপাত হবে কোরিয়াতে। তুষারপাতটা যে এত ভারী বর্ষণের মতো বৃষ্টির মতো এত ঘন হবে কখনো বুঝতে পারিনি। তুষারপাতটা প্রচুর বেশি আছে। কোরীয় উপদ্বীপের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব প্রদেশের পার্বত্য অঞ্চল সহ জেজু দ্বীপে আরও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণ কোরিয়াতে আজকে বছরের প্রথম তুষারপাত। সকাল থেকে 20 সেন্টিমিটারের উপরে তুষারপাতের রেকর্ড করা হয়েছে। বৃষ্টির মতো কোনো ধরনের টাপুর টুপুর শব্দ ছাড়াই নীরবে তাণ্ডব চালিয়ে যায় এই প্রকৃতি। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। চীনের মধ্য ও উত্তরাঞ্চলের এলাকাগুলো থেকে সতর্কতার সংকেত উঠিয়ে নিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়লেও মঙ্গোলিয়া এবং হেইলিংজিয়ানে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এবারই প্রথম চীনের বেশ কিছু প্রদেশে রেকর্ড তুষারপাত দেখা দিয়েছে। রোববার থেকে চলমান এই তুষারপাতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র তুষারপাত এবং শৈত্যপ্রবাহে জর্জরিত চীনের মধ্য ও উত্তরাঞ্চলের বাসিন্দারা। রোববার থেকে চলমান তুষারপাতে থমকে গেছে জনজীবন। বুধবার দেশটির আবহাওয়া দফতর জানায় ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এই অঞ্চলগুলোর তাপমাত্রা। এতে অঞ্চলগুলো থেকে তুলে নেওয়া হয়েছে সতর্কতা সংকেত। তবে মঙ্গোলিয়া এবং হেইলংজিয়ানে তাপমাত্রা আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এমনকি ভারী তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। এর মধ্যেই এবার চীনের বেশ কিছু প্রদেশে রেকর্ড তুষারপাত হয়েছে। এরই মধ্যে আবহাওয়া অফিসের রেকর্ড ভেঙে বরফ জমেছে 54.5 মিলিমিটার। হেইলংজিয়ান প্রদেশে এখন পর্যন্ত তুষারপাতে 39 মিলিমিটার বরফ জমেছে বলে জানায় কর্তৃপক্ষ। এতে মঙ্গলবার থেকেই বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, নির্মাণ কাজ এবং যোগাযোগ ব্যবস্থা। রাজধানী বেইজিংয়েও দেখা মিলেছে তুষারপাতের, তবে সেখানে প্রাথমিক পর্যায়ে সতর্কতা সংকেত জারি করা হয়। এদিকে সতর্কতা উঠিয়ে নেওয়া হলেও বাসিন্দারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে কিনা এই বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। এখনো বন্ধ রয়েছে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ও বিতাড়নের অভিযোগে মিয়ানমারের সেনা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর। আইসিসির বিচারকরা পরোয়ানা জারি করলে এটি হবে দেশটির শীর্ষ কোনো কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া প্রথম ব্যবস্থা। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের পর থেকে 10 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এই সহিংস কর্মকাণ্ডকে জাতিসংঘ গণহত্যা বলে উল্লেখ করে। ঘটনার 7 বছর পর এসে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন ও বিতাড়নের অভিযোগে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর। যদিও মিয়ানমার আইসিসির সদস্য রাষ্ট্র নয়, তবে 2018 এবং 19 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত জানায় যে বাংলাদেশে সংঘটিত অপরাধের কারণে আইসিসির এই বিষয়ে হস্তক্ষেপের অধিকার রয়েছে। এরপর রোহিঙ্গা নিপীড়নের তদন্ত শুরু হয়। এটি প্রথমবার মিয়ানমারের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। আদালতের বিচার প্যানেল এখন তদন্ত করে দেখবে অভিযোগের যথাযথ প্রমাণ আছে কিনা। আপিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে সাধারণত 3 মাস সময় লাগে। যদিও বরাবরই জান্তা সরকার সব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি অভিযান ছিল সন্ত্রাসীদের বিরুদ্ধে, বেসামরিকদের বিরুদ্ধে নয়। বিচারকরা গ্রেপ্তারি পরোয়ানার অনুমোদন দিলে এটি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা হবে। আইসিসি প্রসিকিউটরদের কার্যালয় জানিয়েছে ভবিষ্যতে আরও কর্মকর্তার বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আবাসন সংকটে জর্জরিত কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য ধারণ ক্ষমতার তুলনায় 4 গুণ বেশি মানুষ বাস করায় শহরগুলোতে দিন দিন বাড়ছে গৃহহীনদের সংখ্যা। আশ্রয়কেন্দ্রগুলোতে স্থান না হওয়ায় বিপাকে প্রায় 1.5 লাখ মানুষ। এদের মধ্যে 15% অবৈধ অভিবাসী। শরীফ ইকবাল চৌধুরীর তথ্য চিত্রে বিস্তারিত। উত্তর আমেরিকার দেশ কানাডা প্রতি বছর সুন্দর ভবিষ্যতের আশায় দেশটিতে পাড়ি জমান হাজার হাজার মানুষ। তবে অনেকেরই ভাগ্য সহায় না হওয়ায় পড়তে হয় বিপত্তিতে। সম্প্রতি কানাডায় দেখা দিয়েছে আবাসন সংকট। অন্টারিও, কুইবেক, সাংকাচুন, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দিন দিন বাড়ছে গৃহহীন মানুষের সংখ্যা। থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় চিন্তার ভাঁজ পড়ছে স্থানীয় প্রশাসনের কপালে। কানাডার সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য মতে বিগত বছরগুলোর চেয়ে 2023 ও 24 সালে গৃহহীনদের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। কানাডা জুড়ে বর্তমানে প্রায় 1.5 লাখ বাস্তুহীন মানুষের বাস, যাদের মধ্যে 15% অবৈধ অভিবাসী। আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়মিত থাকার ব্যবস্থা রয়েছে মাত্র 1 লাখ মানুষের। প্রতিটি শহরে ধারণ ক্ষমতার থেকে 4 গুণ বেশি মানুষের বাস হওয়ায় খোলা আকাশের নিচে দিন পার করতে হচ্ছে অনেকের। আমার নাম স্টিফেন, আমি একজন বাস্তুহারা। আমি চাই আমার মতো সকল গৃহহীনদের সহযোগিতা করা হোক।
কানাডাতে কোভিডের পরে গভর্নমেন্ট ইকোনমি বুস্ট করার জন্য অনেক ইমিগ্রেন্টদের ইনভাইট করেছে এই কান্ট্রিতে। স্পেশালি লাস্ট 2 বছরে অনেক ইমিগ্রেন্ট, টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এন্ড স্টুডেন্টস চলে এসেছে কানাডাতে, কিন্তু এখানে এনাফ পরিমাণ হাউসেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড হয়নি ওইভাবে। এদিকে আসন্ন শীত মৌসুমে তুষারপাত শুরু হবার আগেই গৃহহীনদের আশ্রয়ের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। অন্যদিকে বেশ কয়েকটি শহরে এরই মধ্যে বাস্তুহীনদের পুনর্বাসনে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন। সময় সংবাদ, কানাডা। 112 বছর বয়সে মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। যুক্তরাজ্যের সাউথ পোর্ট কেয়ার হোমে স্থানীয় সময় সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলফ্রেড টিরিসৌট নামের ওই ব্যক্তি। তার পরিবার থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। জন আলফ্রেড 1912 সালের 26শে আগস্ট জন্মগ্রহণ করেন। চলতি বছর এপ্রিল মাসে তাকে গিনেস বুক অফ রেকর্ডস থেকে সবথেকে বয়স্ক ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চলতি বছর এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বয়স্ক 114 বছর বয়সী ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে এই স্বীকৃতি প্রদান করে সংস্থাটি। আয়তনে ছোট কিন্তু প্রাকৃতিক ও ঐতিহাসিক সৌন্দর্যে সমৃদ্ধ ইউরোপের দ্বীপ রাষ্ট্র মাল্টা। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই দেশটি মূলত ভ্রমণ পিয়াসীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। দেশকে পর্যটন বান্ধব করতে মাল্টার উদ্যোগও অভাবনীয়। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। আয়তনে ছোট হলেও অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্যের আধার দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। ইতালির সিসিলি দ্বীপ ও উত্তর আফ্রিকা বেষ্টিত ভূমধ্যসাগরীয় দেশটি নানা কারণেই বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণীয়। ভৌগোলিক অবস্থান বিবেচনায় রোমান, ম্রো, অটোমান, ফ্রেঞ্চ বা ব্রিটিশ শাসকদের নজর ছিল দ্বীপটির দিকে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ঐতিহাসিক সৌন্দর্যও জুড়ি নেই মাল্টার। দেশটির ওল্ড টাউন হিসেবে পরিচিত এমদিনার মতো অনেক ঐতিহাসিক স্থান ও স্থাপনা দেশটির পর্যটন আকর্ষণের কেন্দ্রবিন্দু। দৃষ্টিনন্দন হওয়ায় হলিউড বলিউডের অনেক চলচ্চিত্রের নানা দৃশ্য ধারণ করা হয়েছে মাল্টায়। গেম অফ থ্রোনস, ভারত বা থাগস অফ হিন্দুস্তান চলচ্চিত্রের লোকেশন ঘুরে দেখতেও অনেক পর্যটক আসেন মাল্টায়। গ্রীষ্মবর্ষার শীতেও অনেক পর্যটনের ভিড় থাকে। এখানের মধ্যে আপনি বলিউড এবং হলিউডের অনেক সিনেমা, এমদিনা এবং ঘোরার জন্য মিলিহা অনেক জায়গা আছে। আসলে মাল্টা পর্যটনের দিক দিয়ে ধরতে গেলে এটা খুবই একটা টুরিস্ট অ্যাট্রাক্টিভ একটা কান্ট্রি। গোজো, কমিনো সহ 3টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপরাষ্ট্র মাল্টা। নিজেদের ঐতিহাসিক স্থাপনা, ঐতিহ্য সংরক্ষণে বেশ সচেষ্ট মাল্টা সরকার। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড কম হওয়ায় বিশ্বের পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হচ্ছে দেশটি। দ্বীপরাষ্ট্র মাল্টার অর্থনীতিও মূলত পর্যটন নির্ভর। তাই পর্যটকদের আকৃষ্ট করতে মাল্টা কর্তৃপক্ষের নেওয়া নানা পদক্ষেপও ঈর্ষণীয়। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, ঐতিহাসিক নানা স্থাপত্য শৈলীর সৌন্দর্য যে কোনো পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতায় যোগ করবে বাড়তি মাত্রা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, মাল্টা। হংকংয়ে জাঁকজমকভাবে 2টি পান্ডার জন্মের 100তম দিন উদযাপন করা হয়েছে, যা দেখতে ওশান পার্কে জড়ো হন শত শত দর্শনার্থী ও পর্যটক। টিভি স্ক্রিনে লাইভ দেখানো হচ্ছে 2টি পান্ডা শাবকের কার্যকলাপ, যা মনোযোগ দিয়ে দেখছেন দর্শকরা। অনেককে আবার এই সুন্দর মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করতেও দেখা যাচ্ছে। অন্যদিকে বাজছে আনন্দধ্বনি, বিতরণ করা হচ্ছে ডিমের আকারের মিষ্টি। এসব আয়োজন এবছর জন্ম নেওয়া 2টি ছোট পান্ডাকে ঘিরে। স্থানীয় সময় শনিবার তাদের জন্মের 100তম দিন পূর্ণ হওয়ায় দিনটি উদযাপন করতে হংকংয়ের ওশান পার্কে ভিড় করে শত শত দর্শনার্থী ও পর্যটক। পার্কের প্রবেশদ্বার থেকে শুরু করে ভেতরের সব জায়গায় লাগানো হয়েছে পান্ডা শাবক দুটির ব্যানার। পান্ডা দুটির সঙ্গে ছবি তুলতে না পারলেও তাদের ছবির সঙ্গে নিজেদের ক্যামেরা বন্দী করে নিচ্ছেন উৎসুক জনতা। শাবক দুটিকে এখনো জনসম্মুখে আনার সময় না হওয়ায় তাদেরকে লাইভে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ওশান পার্ক কর্তৃপক্ষ। আমি পান্ডার অনেক বড় ফ্যান। প্রতি বছর আমি কোরিয়ার সিচুয়ানের পান্ডা দেখতে যাই। এবার হংকংয়ে 2টি পান্ডা জন্মগ্রহণ করায় অবশেষে আমরা নিজস্ব সুন্দর পান্ডা শাবক পেলাম। এখন আর পান্ডা দেখতে আমাদের অন্য জায়গায় যেতে হবে না। আমি খুব খুশি, কারণ একজোড়া নতুন পান্ডাকে হংকংয়ে প্রথমবারের মতো লাইভে দেখানো হয়েছে। হংকংয়ে আগে কখনো এমন কিছু দেখা যায়নি। আমরা এই সময়টির জন্য 1 দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম। ওশান পার্কে আরো বেশ কয়েকটি পান্ডা রয়েছে, যাদের দেখতে পার্কটিতে প্রতিনিয়ত ভিড় করেন পর্যটকরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
বড়দিনের আগমনী বার্তায় বর্ণিল আলোতে সেজে উঠেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ত্রিভলি পার্ক। নর্ডিক সংস্কৃতিকে কেন্দ্র করে উইন্টার ওয়ান্ডারল্যান্ডের আদলে সাজানো হয়েছে কোপেনহেগেনের বুকে এই পার্কটিকে। কেউ যেন জাদুমন্তরে হাজার হাজার জোনাকে ছেড়ে গেছে কোপেনহেগেনের ত্রিভলি পার্কে। ঝিকিমিকি করে জ্বলছে সোনালি আলোতে সেজে ওঠা ইমারত, ক্রিসমাস ট্রি এবং রাস্তাঘাট। ডিসেম্বরে পা দেওয়ার আগেই ডেনমার্কের বুকে বেজে উঠেছে বড়দিনের ঘণ্টা। তাই যীশুখ্রিস্টের জন্মদিনকে কেন্দ্র করে সাত সাত রবে মেতে উঠেছে গোটা কোপেনহেগেন। ড্যানিশ রাজধানীর বুকে মাথা উঁচু করে থাকা জনপ্রিয় পার্কটিকে রূপ দেওয়া হয়েছে রূপকথার বই থেকে উঠে আসা এক উইন্টার ওয়ান্ডারল্যান্ডের। নর্ডিক সংস্কৃতির কথা মাথায় রেখে একটি গ্রামের চেহারা দেওয়া হয়েছে শত বছরের পুরানো ত্রিভলি গার্ডেনকে। প্রতি বছরের মতো এর মধ্যেই জমজমাট হয়ে উঠেছে বড়দিন উপলক্ষে বসা বাজারগুলো। এতে ছুটে আসছেন নানা বয়সী দর্শনার্থীরা। প্রিয়জনদের জন্য উপহার কেনার পাশাপাশি উপভোগ করছেন পার্কের বর্ণিল সাজসজ্জা। It is fantastic and there are lights just everywhere and it is just magical, and since I'm celebrating our 10th anniversary together, it is very romantic as well. দর্শনার্থীদের আকৃষ্ট করতে আরো বিভিন্ন ধরনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। প্রায় 30টি রাইড যোগ করার পাশাপাশি রাখা হয়েছে কৃত্রিম আইস স্কেটিং এর ব্যবস্থা। ছোটদের জন্য বানানো হয়েছে সান্তা ক্লজের বাড়ি। এছাড়াও ডেনমার্কের ঐতিহ্যবাহী বিভিন্ন মুখরোচক খাবারও থাকছে এই আয়োজনে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দায়িত্ব নেওয়ার আগেই বোমা হামলার হুমকি পেলেন ট্রাম্প প্রশাসনের মন্ত্রী ও কর্তারা। অভিযোগের তীর ফিলিস্তিনপন্থীদের বিরুদ্ধে। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।